আচ্ছা, এখন আমি তোমাদের দেখো গত যে সূত্র দুইটা আমি তোমাদের দেখাইলাম, সেখানে আমি তোমাদের কি বললাম যে যদি আমাদের ম্যাক্সিমাম শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়নের পরিমাণ বের করতে বলে তখন আমাদের এম অর্থাৎ বেন্ডিং মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে এবং শিয়ার ফোর্সেরও ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে। তো এখন আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ আমরা ডায়াগ্রাম অঙ্কন ছাড়া কিভাবে বুঝবো যে কোন জায়গায় আমরা ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের পরিমাণটা পাবো? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কিছু বিমের চিত্র দেওয়া আছে, এই বিমগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা ম্যাক্সিমাম শিয়ার ফোর্স এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পরিমাণ বের করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ভি এবং এম এর পরিমাণ বের করতে পারবো। তো প্রথমে আসো, আমাদের দুইটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের পয়েন্ট লোড দেওয়া আছে, একটা সমবায় বিস্তৃত লোড দেওয়া আছে। তো আমি এগুলো তোমাদেরকে সূত্রগুলো কিভাবে আসলো সেগুলোও প্রমাণ করে দেখাবো, এবং তোমরা সূত্র ছাড়া কিভাবে ম্যাথগুলো করতে পারবে, অর্থাৎ সূত্রগুলো তোমরা যদি মুখস্থ না করো তাও তোমরা কিন্তু ম্যাথ সলিউশন করতে পারবে। তো সেটা কিভাবে করতে পারবে সেটাও আমি তোমাদের দেখাবো। অর্থাৎ তোমরা যারা বিষয়গুলো বেশি ঝামেলার মধ্যে যেতে চাও না, অর্থাৎ তুমি জাস্ট সূত্রগুলো মুখস্থ করে মান বসায় তুমি হচ্ছে ম্যাথ সমাধান করবে, তারা জাস্ট সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। আর যারা বুঝে বুঝে ম্যাথগুলো করতে চাও তারা অবশ্যই আমি যেভাবে বুঝাচ্ছি সেভাবে করবা। তাহলে প্রথমে আসো, এখানে দেখো কি আছে। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে একটা পয়েন্ট লোড আছে। ঠিক আছে, তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের পরিমাণ সবসময় সাপোর্টে ম্যাক্সিমাম হবে। কোথায় হবে? সাপোর্টে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু সাপোর্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবো, তো বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের একটা অন্য একটা তোমার হচ্ছে পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা যে পয়েন্টে বেন্ডিং মোমেন্টের হিসাব করব সেই পয়েন্টের ডান পাশে যতগুলো বল আছে সবগুলোর বীজগাণিতিক যোগফল নির্ণয় করব, অথবা ওই পয়েন্টের বাম পাশে যতগুলো বল আছে সবগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল নির্ণয় করব, তাহলে আমরা ওই পয়েন্টে মোমেন্টের পরিমাণ পাবো। ঠিক আছে, তো বিষয়টা সামনে আরো তোমরা ক্লিয়ার হবে। দেখো, তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বিমের উপর যত প্রকার লোড আছে সবগুলো লোডের সমষ্টি হবে হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্সের পরিমাণ, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু তখন হবে হচ্ছে বিমের উপর যত প্রকার লোড আছে সবগুলোর সমষ্টি। তাহলে এখানে যেহেতু একটা লোড আছে তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হবে হচ্ছে পি, অর্থাৎ এখানে শুধু পি হবে। দেখো এখানে আমাদের শুধু পি আছে, অর্থাৎ বিমের উপর আর কোনো লোড নেই। ঠিক আছে, তাহলে এই পি বলটাই আমাদের এই রিয়াক্ট সাপোর্টে এসে ক্রিয়া করবে এবং সেটাই হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের পরিমাণ। অর্থাৎ তুমি নিচের দিকে একটা বল দিচ্ছ, তাহলে সাপোর্ট কি করবে? অবশ্যই প্রতিক্রিয়া বলটা কোন দিকে দিবে? উপরের দিকে দিবে, তাই না? উপরের দিকে দিবে কিন্তু। তাহলে এখানে আমাদের ভি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পি। এখন এখানে আমাদের দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পরিমাণ দেওয়া আছে পিএল। এটা কিভাবে আসলো? আমি তোমাদের কি বললাম, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়। তোমরা এগুলো একটু মার্ক করে রাখো, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সেটা কোথায়? এই যে মুক্ত প্রান্তে। তাহলে আমরা মুক্ত প্রান্তে মোমেন্টের পরিমাণ বের করি। তাহলে আমি তোমাদের মোমেন্ট বের করার একটা পদ্ধতি কি বললাম, যে পয়েন্টে মোমেন্ট বের করব সেই পয়েন্টের ডান পাশে যতগুলো বল আছে সেগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল নির্ণয় করব, বা বাম পাশে যতগুলো বল আছে সেগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল নির্ণয় করব। তো আমাদের যেটা সুবিধা হবে আমরা সেটা করব। তো এই ক্ষেত্রে তো বাম পাশে আমাদের কোনো বলই নেই, তাহলে আমরা ডান পাশে সবগুলো হিসাব করব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ডান পাশে বল আছে মাত্র একটা, তাহলে পি আর মোমেন্ট আমরা কি জানি? মোমেন্ট ইজ ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব। তাহলে পি ইন্টু আমাদের এই যে এই পয়েন্ট থেকে ওই বল পর্যন্ত লম্ব দূরত্ব কত? এল। তাহলে এই গুণ করে দিলেই হবে হচ্ছে পিএল। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের পরিমাণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের পিএল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করার সূত্র এই ধরনের বিমের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি ক্যান্টিলিভার বিমের উপর সমভাবে বিস্তৃত লোডে হবে দেই, সেক্ষেত্রে আমাদের শিয়ার ফোর্সের পরিমাণ কি হবে এবং বেন্ডিং মোমেন্টের পরিমাণ কি হবে? তো আমি তোমাদের প্রথমে কি বললাম যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্টে ম্যাক্সিমাম মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এবং ম্যাক্সিমাম শিয়ার ফোর্স উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? দেখো সাপোর্টে আমাদের তাহলে ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের পরিমাণ কি হবে? ক্যান্টিলিভার বিমের উপর যে ক্যান্টিলিভার বিমের সাপোর্ট কয়টা? একটা। তাহলে যত প্রকার লোড আছে সবগুলো রিয়াকশন দিবে কোন সাপোর্ট? এই প্রথম সাপোর্টটা। তাহলে আমাদের এইখানে সব বিমের উপর টোটাল লোডটা হিসাব করলে আমরা ভি এর পরিমাণ পেয়ে যাব। তাহলে টোটাল লোড কত পরিমাণ হবে? ওমেগা ইন্টু হবে কি এল, অর্থাৎ ওমেগা বলটা এল অংশ জুড়ে ক্রিয়া করতেছে, তাহলে এই দুইটা গুণ করে দিলেই ওমেগা এলই হবে হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের পরিমাণ। এখন আমাদের এই বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পরিমাণ কি হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো আমি তোমাদের কি বললাম, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয়। তাহলে আমরা সাপোর্ট থেকে মোমেন্ট নিব। ঠিক আছে, তাহলে সাপোর্ট থেকে যদি মোমেন্ট নেই তাহলে এখানে আমাদের লোড আছে কি? লোড আছে হচ্ছে ওমেগা এল অংশ জুড়ে। তাহলে আমাদের টোটাল লোড কত? টোটাল লোড হচ্ছে ওমেগা ইন্টু এল। তাহলে সমবাহী বিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা কি জানি? লোডটা ভর কেন্দ্র দিয়ে ক্রিয়া করে। তাহলে সাপোর্ট থেকে এই সমবাহী বিস্তৃত লোডের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এল ভাগ টু, অর্থাৎ পুরোটা যদি এল হয় তাহলে অর্ধেকে কত হবে? এল ভাগ টু হবে। তাহলে এটার সঙ্গে আবার তুমি এল ভাগ টু গুণ করে দাও, তাহলে আসবে হলো ওমেগা এল স্কোয়ার ভাগ
টু। এই দেখো ওমেগা এল স্কয়ার ভাগ টু আসছে আসছে কিন্তু। এরপর আমাদের ক্যান্টিলিভার বিমের কাহিনী শেষ হলো। এখন আসো আমরা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে কিভাবে হিসাব করব। তো শুধু সাধারণভাবে স্থাপিত বিম হলেই আমাদের এই হিসাবগুলো হবে না, সেক্ষেত্রে বিমটাকে অবশ্যই প্রতিসম বিম হতে হবে। তাহলে প্রতিসম বিম আবার কি, সেটা জিনিসটা আমাদের বুঝতে হবে। প্রতিসম বিম হচ্ছে, ধরো আমরা অন্য একটা স্লাইড অ্যাড করি একটু, এটা যে বিমের, ধরো এটা যদি একটা বিম হয়, সাধারণভাবে স্থাপিত বিম হয়, ঠিক আছে, এই বিমের উপর ধরলাম এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা ধরলাম হচ্ছে আমাদের পি একটা বল, এখানে ধরলাম একটা পি বল। তাহলে এখান থেকে এটা হচ্ছে 2 মিটার, এখান থেকে এটাও 2 মিটার, আর এদিকে 3 মিটার ধরলাম, এটাও ধরলাম 3 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কোনো একটা বিমকে তখনই প্রতিসম বিম বলতে পারবো যখন ওই বিমের মিডল পয়েন্ট থেকে বাম পাশে এবং ডান পাশে লোডের পরিমাণ সমান হবে, এবং সেটা শুধু সমান হলেই হবে না, মিডল পয়েন্ট থেকে ওই বলগুলোর দূরত্বও সমান হতে হবে। অর্থাৎ বিমটা তখনই প্রতিসম হবে যখন আমাদের মিডল পয়েন্টের বাম পাশ এবং ডান পাশে আমাদের ফোর্সের পরিমাণ সমান হবে এবং মিডল পয়েন্ট থেকে ওই বলগুলোর দূরত্বও সমান হবে। এখানে দেখো পি বল মিডল পয়েন্ট থেকে 2 মিটার দূরে এবং এই বলটাও মিডল পয়েন্ট থেকে 2 মিটার দূরে। তাহলে এই বিমটাকে আমরা কি বলতে পারবো, প্রতিসম বিম বলতে পারবো, ঠিক আছে। আবার যদি কোনো একটা বল, ধরো এখানে এখানে কোনো বল নেই, ঠিক আছে, শুধু মাঝখানে একটা বল আছে, তাহলে এই বলটা কি হবে, দুই পাশে বিভক্ত হয়ে যাবে না, দুই পাশে কিন্তু বিভক্ত হয়ে যাবে। তাহলে এটা আমাদের, তখন এটাকেও আমরা কি বলতে পারবো, প্রতিসম বিম বলতে পারবো। তো প্রতিসম বিম আমাদের সামনে দেখো অনেকগুলো আছে, এক লোড দিয়ে, 2 লোড দিয়ে, 3 লোড দিয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে। আমরা সবগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করি, আসো। তো এখন আসো আমরা যেটা প্রমাণ দেখাচ্ছিলাম তোমাদের সেগুলো একটু দেখাই। তো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সবসময় প্রতিসম বিমের ক্ষেত্রে মাঝখানে তৈরি হবে, এবং শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স সবসময় সাপোর্টে তৈরি হবে। কোথায় তৈরি হবে, সাপোর্টে তৈরি হবে। তাহলে ভি তৈরি হবে কোথায়, ম্যাক্সিমাম সাপোর্টে, এবং আমাদের বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম তৈরি হবে হচ্ছে প্রতিসম বিমের ক্ষেত্রে মিডল পয়েন্টে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে আগে আমরা ভি এর হিসাব করি। দেখো ভি এর হিসাব কি হবে, বিমের ওপর একটাই লোড আছে এবং সেটা মাঝখানে আছে, তাহলে এই লোডটা দুই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু হবে পি ভাগ টু। এখানে আমাদের সাপোর্ট ছিল কয়টা, একটা, এখানে সাপোর্ট আছে দুইটা, তাহলে এই লোডটা দুই সাপোর্টে কিন্তু বিভক্ত হয়ে যাবে। আর এখানে যেহেতু সাপোর্ট একটা ছিল, সেজন্য আমাদের উপরে সবগুলো লোড হিসাব করে যা পাবো সেটাই এখানে আমাদের রিয়াকশন দিবে। বুঝতে পারছো কি, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের একটা বল মাঝখানে ক্রিয়া করতেছে, এটা দুই ভাগে ভাগ হয়ে অর্ধেক এখানে আসবে, অর্ধেক এখানে আসবে, ঠিক আছে। তাহলে সেজন্য শেয়ার ফোর্স হবে হচ্ছে পি ভাগ টু। এবার আমাদের এম ইজ ইকুয়াল টু, এখানে কি হবে দেখো তো, আমি তোমাদের কি বললাম, সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে বিমটা যদি প্রতিসম হয় তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে হচ্ছে বিমের মাঝখানে। তাহলে এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট যেহেতু বিমের মাঝখানে হবে, আমরা এখন আমরা কি করব, এই মাঝখান থেকে হয় বাম পাশে সবগুলো বলের মোমেন্ট হিসাব করব বা ডান পাশে সবগুলো বলের মোমেন্ট হিসাব করব, তাহলে আমরা ম্যাক্সিমাম এই অর্থাৎ এই পয়েন্টে মোমেন্টের পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো, আমরা সবসময় বাম পাশে হিসাব করলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে আমরা বাম পাশটা হিসাব করি। আবার যদি ডান পাশে হিসাব করার সুবিধা হয় তাহলে ডান পাশ করবো, যেটা সুবিধা হবে সেটা করবো। তাহলে এখন আমরা বাম পাশেই করি, তাহলে আমাদের এখানে কি হবে দেখো, এই বাম পাশে আমাদের একটা মাত্রই লোড আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, ঠিক আছে, সেটা আমাদের কি প্রতিক্রিয়া বল। তাহলে এই প্রতিক্রিয়া বলের জন্য যে মোমেন্ট সৃষ্টি হবে সেটাই আমাদের এখানে এই যে মাঝখানে মোমেন্টের পরিমাণ হবে। তাহলে এখানে আমাদের প্রতিক্রিয়া বল কতটুকু, পি ভাগ টু পরিমাণ, এবং সেটা কতটুকু দূরত্ব অবস্থান করতেছে, এল ভাগ টু পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে। তাহলে বল গুণন লম্ব দূরত্ব, সেখান থেকে আসলে হচ্ছে এল ভাগ ফোর, পিএল ভাগ ফোর হবে, সরি পিএল ভাগ ফোর। দেখো আমাদের পিএল ভাগ ফোর আসছে আসছে কিন্তু। এরপরে বিমের উপর যদি দুইটা লোড থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে, এটাও কিন্তু একটা প্রতিসম বিম। দেখো মাঝখান থেকে এই লোডের দূরত্ব এবং মাঝখান থেকে এই লোডের দূরত্ব কিন্তু সেম, অর্থাৎ সমদূরত্ব অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা একটা প্রতিসম বিম। প্রতিসম বিমের ক্ষেত্রে বিমের উপর যত প্রকার লোড আসবে সেটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা সাপোর্টের রিয়াকশন পরিমাণ পাবো। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু হবে 2p ডিভাইডেড ভাগ 2। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পি, পি পরিমাণ পাবো আমাদের শেয়ার ফোর্স পরিমাণ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট কি হবে, মোমেন্ট সবসময় কি হবে, শেয়ার ফোর্স। সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে বিমটা যদি প্রতিসম হয় তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হবে, এই যে মাঝখানে হবে। তাহলে এখানে এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের সাপোর্টের রিয়াকশন ফোর্স কত পাইছি, পি, এর সঙ্গে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের দূরত্বটা কতটুকু, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কিন্তু হবে হচ্ছে আমাদের এল ভাগ থ্রি পরিমাণে, নাকি এল ভাগ থ্রি পরিমাণে হবে না, এল ভাগ থ্রি পরিমাণে কিন্তু হবে। তাহলে আসো আমরা এল ভাগ থ্রি পরিমাণে হবে না, দেখো এখানে কাহিনী আছে। এখানে আমাদের
এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল ভাগ 3, আবার এখান থেকে এই পর্যন্ত হবে আমাদের হবে হচ্ছে এল ভাগ 6, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হবে এল ভাগ 6, আবার এখান থেকে এই পর্যন্ত হবে এল ভাগ 6, এই দুইটা যোগ করে দেখো এই টোটালটা হবে এল ভাগ 3, ঠিক আছে? তাহলে এখানে আমাদের পি প্রথম বলের জন্য অর্থাৎ এই বলের জন্য দূরত্ব হচ্ছে কতটুক, এখান থেকে এই পর্যন্ত এল ভাগ 6 পরিমাণে। তাহলে এল ভাগ 6 এটা আমাদের কি দিবে, এটা আমাদের এই বিন্দুর সাপেক্ষে কোন দিকে করতেছে, নেগেটিভ মোমেন্ট দিবে, তাহলে এটা মাইনাস, এবং রিয়াকশনে যেটা আছে সেটা আমাদের পজিটিভ মোমেন্ট দিবে, তাহলে পি ইন্টু এল ভাগ 3। তাহলে এই দুইটা তুমি যদি হিসাব করো, পি এল ভাগ 6 এটা মাইনাসের, এটা প্লাস হচ্ছে পি এল ভাগ 3, তাহলে এটা একটু সাইডে হিসাব করি আমরা। 6 আমাদের যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে মাইনাস পিএল প্লাস 2pl, ঠিক আছে? 2pl হবে না, 2pl হবে কিন্তু। তাহলে এই ক্ষেত্রে আমাদের pl ভাগ 6 আসতেছে না, pl ভাগ 6 আসার তো কথা ছিল না, pl ভাগ 3 আসবে। ও ভুল হয়ে গেছে তো আমাদের এখানে একটু। এখানে আমাদের এই যে মাঝখান থেকে আমাদের পি বল অর্থাৎ সাপোর্টের যে রিয়াকশন আছে এই রিয়াকশন পর্যন্ত দূরত্বটা কতটুকু হবে, দূরত্বটা কিন্তু হবে হলো এল ভাগ 3 সঙ্গে আবার এই যে এই অংশটুকু কিন্তু আছে, এই অংশটুকু হচ্ছে এল ভাগ 6, এই দুইটার সমষ্টির সমান। তাহলে আমরা এটা একটু আবার ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমাদের পি এল ভাগ 3 প্লাস আবার এল ভাগ 6, এটাকে আমরা আগে ক্যালকুলেশন করি 6, তো এটা হবে হচ্ছে এখানে হবে এল 12 প্লাস এল, তাহলে 3l ভাগ 6, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে এল ভাগ 2, অর্থাৎ আচ্ছা এটা তো এমনিতেই বোঝা যাচ্ছিল যে এল ভাগ 2 আসবে, আমাদের তো ধরতে ভুল হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের মাঝখান থেকে এই পি বল পর্যন্ত দূরত্ব হচ্ছে এল ভাগ 6, তাহলে আমাদের ইজ ইকুয়াল টু আমরা এম ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি ইন্টু এল ভাগ 6, এবং এটা কি ছিল, নেগেটিভ ছিল, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে এটা, ঠিক আছে? এরপর পজিটিভ হচ্ছে পি ইন্টু এল ভাগ 2, এটা তোমরা যদি হিসাব করো লসাগু আসবে 6, এখানে আসবে মাইনাস পিএল, এবং এখানে প্লাস আসবে হচ্ছে 3pl, ঠিক আছে? এখান থেকে আমাদের আসবে হচ্ছে 2pl, এবং নিচে থাকবে হচ্ছে 6, এখান থেকে এটা কেটে গেলে এখানে 3 থাকবে, 3l pl ভাগ 3, এটা আমাদের দেখো চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা আশা করতেছি এটাও বুঝতে পারছি। এবং সেম ভাবে তোমরা নিচের গুলো একটু নিজে নিজে করার চেষ্টা করো। আমি এই যে এটা তোমরা নিজে নিজে করো, আবার তোমরা হচ্ছে এটাও একটু নিজে, এটা আমি করে দিই, ঠিক আছে? তোমরা তিনটা যেটা বল দেওয়া আছে এটা তোমরা নিজে নিজে করবা। তোমরা প্রথমে কি করবা, তিনটা P3 কে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে 2 সাপোর্টে লোডের পরিমাণ পেয়ে যাবা। এরপর মাঝখান থেকে মোমেন্ট নিয়ে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট PL ভাগ 2টা তোমরা বের করে ফেলবা, দেখি তোমরা পারো কিনা। এরপর আমাদের এই যে এখানে আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে সাপোর্টের উপর, তাহলে এখানে আমাদের লোড কি পরিমাণ হবে, টোটাল লোড হচ্ছে V ইজ ইকুয়াল টু হবে ওমেগা ইন্টু এল ভাগ হচ্ছে 2, তাহলে এটা হবে হচ্ছে ওমেগা এল ভাগ 2, ঠিক আছে? এবার তাহলে আমাদের এম এর ভ্যালু কি হবে, এম ইজ ইকুয়াল টু হবে, আমরা যদি মাঝখান থেকে মোমেন্ট নেই তাহলে এখানে আমরা মোমেন্ট নেব, ঠিক আছে? এখানে, তাহলে এখান থেকে আমরা প্রথমে এই বলটা নিই যেহেতু এটা পজিটিভ মোমেন্ট দিবে, তাহলে এখানে আমাদের এই বলটার পরিমাণ হচ্ছে ওমেগা এল ভাগ 2 রিয়াকশন পরিমাণ, ঠিক আছে? এটা দূরত্ব হচ্ছে এল ভাগ 2 পরিমাণে দূরত্বে। এর সঙ্গে মাইনাস হবে কি, এই যে আমাদের এই যে এখান থেকে বাম পাশে যতটুকু অংশে সমভাবে বিস্তৃত লোড ছিল সেটা, তাহলে মাইনাস হবে হচ্ছে ওমেগা ইন্টু এল ভাগ 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লোডের পরিমাণ। এবং এই মাঝখান থেকে আবার এই এখান থেকে আবার এই অংশটুকুর মাঝখান পর্যন্ত দূরত্ব কত হবে, তোমার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব টোটালটা হচ্ছে এল, তাহলে আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল ভাগ 2, তাহলে এর সঙ্গে আবার এল ভাগ 4 গুণ হবে, তাই না? গুণ হবে কিন্তু। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 4 ওমেগা এল স্কোয়ার মাইনাস ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের নিচে হচ্ছে 8, তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 8, এখান থেকে আমাদের 2 ওমেগা এল স্কোয়ার থাকবে, এখান থেকে ওমেগা এল স্কোয়ার থাকবে, তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ওমেগা এল স্কোয়ার ভাগ 8 পেয়ে গেছে, কি পেয়ে গেছে কিন্তু, দেখছো? আরে বাতাস রে। তাহলে আমরা কিন্তু এখানে দেখো পেয়ে গেলাম। এখন আমরা তাহলে কি করবো, দেখো সর্বশেষ আর একটা বিম আছে, সেটা আমাদের প্রতিসম বিম নয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লোডের পরিমাণ হিসাব করবো সেটা একটু তোমরা দেখো। এই ক্ষেত্রেও আমরা সেম টু সেম কি করব, আমরা এই ক্ষেত্রে আর ওই যে এই পি কে 2 দ্বারা ভাগ করে শেয়ার ফোর্সের পরিমাণ বের করতে পারবো না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট নিয়ে এটাকে হিসাব করতে হবে। তো আমি ওই সবের ঝামেলার মধ্যে এখন যাচ্ছি না, এগুলো আমি ম্যাথের মধ্যে তোমাদের দেখাবো, তাছাড়া এই অংশটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আসলে আমি তোমাদের এখানে সূত্রটা বলে দেই। এখানে আমাদের শেয়ার ফোর্সের পরিমাণ হবে পি ইন্টু বি ডিভাইডেড বাই এল। এখানে পি হচ্ছে আমাদের যে একটা পয়েন্ট লোড থাকবে সেটা আমাদের মাঝখান থেকে যে কোনো একদিকে সরে থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। তো এক্ষেত্রে বি হবে হচ্ছে সাপোর্ট থেকে ওই বল পর্যন্ত
সর্বোচ্চ দূরত্ব, ঠিক আছে, অর্থাৎ বেশি পরিমাণ দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে বি, এবং কম পরিমাণ দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে এ। অর্থাৎ এই সাপোর্ট থেকে লোড পর্যন্ত দূরত্ব কত, কম না, আবার এই সাপোর্ট থেকে লোড পর্যন্ত দূরত্ব বেশি না, তাহলে যেটা বেশি হবে সেটা হচ্ছে বি, যেটা কম হবে সেটা হচ্ছে এ। তাহলে এখানে আমাদের সাপোর্টের রিয়াকশন বার হবে কি, রিয়াকশনের পরিমাণ হবে হচ্ছে পি ইন্টু বড় দৈর্ঘ্য ভাগ এল। তাহলে পি ইন্টু এই যে বড় দৈর্ঘ্য ভাগ আমাদের টোটাল দৈর্ঘ্য এল। এরপর আমাদের মোমেন্ট অফ ম্যাক্সিমাম মোমেন্ট এখানে আমাদের এই যে পয়েন্ট লোডের নিচে উৎপন্ন হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখবে যে ম্যাক্সিমাম মোমেন্ট পয়েন্ট লোডের নিচে উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে আমাদের মোমেন্ট যদি আমরা হিসাব করি ওই আগেরগুলোর মতো করেই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে পি এ বি ডিভাইডেড বাই এল, অর্থাৎ পি ইন্টু ছোট বাহুর দৈর্ঘ্য আবার সাপোর্ট থেকে বড় বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই এল। তাহলে এটা করলে আমরা পেয়ে যাবো। তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমি এই বিষয়টাকে আর বেশি বড় করতেছি না। সামনে তোমাদের আমি ম্যাথের মধ্যে এগুলো আর বেশি বেশি বিস্তারিত আলোচনা করবো। এখন আমি জাস্ট তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে কিভাবে তোমরা এই বিষয়গুলো তোমরা বের করবো, অর্থাৎ ভির ভ্যালু এবং ইমেন ভ্যালু কিভাবে বের করবা। তোমরা চাইলে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারো, অথবা আমি তোমাদের যেভাবে বললাম যে হচ্ছে মোমেন্ট নিয়ে, অর্থাৎ মাঝখান থেকে মোমেন্ট নিয়ে পাশে হিসাব করলে তুমি ওই সেম পরিমাণ মানই পাবা, তুমি হিসাব করে এখানে সূত্র বসায় যেটা পাবা, ঠিক আছে। তো তোমাদের কাছে যাদের কাছে এটা জটিল লাগতেছে তারা তোমরা সূত্রগুলো মুখস্থ করবা। আর যারা তোমরা বিষয়টা বুঝে বুঝে করতে চাচ্ছ বা করতে বুঝতে পারছো আর কি, আমি যেটা বুঝাইছি, তারা তোমরা ওইভাবে হিসাব করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের সূত্রগুলো মুখস্থ করে রাখতেছে না। তো বুদ্ধিমানের কাজ হবে তোমরা সূত্রগুলো মুখস্থ করে রাখবা এবং ওই বিষয়টাও বুঝে রাখবা, ঠিক আছে। তো এখন আসো আমরা এই অধ্যায়ের আরো একটু গুরুত্বপূর্ণ 3টা প্রমাণ আছে, এই 3টা প্রমাণ সম্পর্কে একটু আলোচনা করব।